রামচন্দ্রপুর নদিয়া জেলার জলঙ্গি নদীর তীরে এক ছোট্ট গ্রাম। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও গ্রামের জীবন ও অনুভূতি আজও মানুষের মনে গভীর জায়গা করে আছে। মানুষ তার প্রয়োজনে শহরমুখী হয় সত্য, কিন্তু তার আত্মা সবসময় গ্রামের সেই মিঠো পথ আর বটতলা ছায়া খুঁজে বেড়ায়। এই গ্রামের সাথে জড়িয়ে আছে আমার ছেলেবেলার অনেক স্মৃতি। আসলে ওই গ্রামেই আমার মামা বাড়ি। সবাই দীঘা, পুরী, দার্জিলিং ঘুরতে যায়, কিন্তু আমার মনটা নেই বারবার ওই রকম গ্রামে ঘুরে বেড়াতে, যেখানে নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের যোগাযোগ থেকেও প্রকৃতির সঙ্গে যোগাযোগ বেশি থাকে। তাই আবার একবার আমার সেই ছোট্ট ব্যাগটি গুছিয়ে নিলাম আর ভোরবেলা ট্রেন ধরে যাব পলাশী, তারপর সেখান থেকে রামচন্দ্রপুর। চলুন তাহলে গল্প শুরুটা ভোরবেলা থেকেই শুরু করি। ঘড়িতে এখন ভোর 5:20। বহরমপুর শহর এখনও হালকা অন্ধকার রয়েছে। গ্রাম থেকে এই সময় অনেক সবজি বিক্রেতার আসে। 63108 লালগোলা শিয়ালদা এবং প্যাসেঞ্জার একদম 5:47 ছেড়ে দিল, আর আমি ট্রেনে ওঠার জায়গাও পেয়ে গিয়েছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের পলাশী স্টেশনে। চলুন যাওয়া যাক। ট্রেন ঢুকছে এখন পলাশী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে বাঁ দিকে বেরিয়ে সোজা কিছুটা হেঁটে যেতে হবে। ওখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। ওই টোটো করেই আমাকে যাব পলাশীপাড়া। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে পলাশীপাড়া যাওয়ার ভাড়া হচ্ছে মাথা পিছু 25 টাকা। আজ অনেক দিন পর রামচন্দ্রপুর যাচ্ছি। সেই জলঙ্গি নদী, নদীর ওপর ব্রিজ, ব্রিজের ওপর আড্ডা, নদীর জলে স্নান, আর মামি মাসির হাতে রান্না, আর তার সঙ্গে মিঠো পথে হেঁটে বেড়ানো। এইসব স্মৃতির কথাই মনে পড়ে যাচ্ছে। আগে এই রাস্তা ভীষণ খারাপ ছিল। বছর 3-4 হলো এই রাস্তা খুবই ভালো হয়েছে। আগে এই 17 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগতো। আর তখন পলাশী স্টেশন থেকে যানবাহনের মাধ্যম ছিল সেই মান্ধাতা আমলের সবুজ রঙের ঝনঝনে বেতায় পলাশী বাস। আর এখন রাস্তা যেমন সুন্দর, তেমনি পরিবহন ব্যবস্থাও। আর রাস্তার দুই পাশে সেই গাছগুলো এখনও সেই সৌন্দর্য বহন করে চলেছে। কুলগাছি, সাহেবনগর পার করলাম এখন। এই টোটো পলাশীপাড়া অবধি যাবে, আর তারপর আমাকে নদী পেরিয়ে হেঁটে যেতে হবে। বাদিকে পলাশীপাড়া থানা, আর সামনে হচ্ছে পলাশীপাড়া বাস স্ট্যান্ড। আমাকে এখানে নামিয়ে দেবে। এখানে চলুন নামি, তো দেখা হচ্ছে আমার। এটাই হলো জলঙ্গি নদী। বর্ষাকাল ছাড়া নদীর সারা বছরই জল কম থাকে। এই নদী এখন হেঁটেই পারাপার করা যায়, এত কম জল এখন। আসলে নদিয়া জেলার অনেক নদীর অবস্থাই খুবই খারাপ এখন। অঞ্জনা, চূর্ণী, আর তারপর এই জলঙ্গি। আগে নৌকা করেই এই নদী পারাপার করা হতো, তারপর ব্রিজ হয়। আমিও ওই ব্রিজের ওপর দিয়ে যাব। তার আগে ব্রিজের ওখানে একটা আশ্রম আছে। আপনাদের একটু আশ্রমটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, চলুন। জলঙ্গি নদীর ধারে এই হলো মা জগত্তারিণী আশ্রম। ছোট্ট আশ্রম, কিন্তু খুব সুন্দর। ব্রিজের উপরে উঠলাম। এখন আমাকে এখান থেকে হেঁটেই যেতে হবে। চলুন যাওয়া যাক। ব্রিজ পার করে এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে। ভাবলাম খেয়েই নি। 20 টাকা গ্লাস। 1 গ্লাস অর্ডার দিলাম।
দেখি খেয়ে দেখি। আর এখানে একদম খাঁটি জিনিস সব, কোনো ভেজাল নাই, কোনো বরফ নাই, দারুণ। এই রাস্তাটায় সোজা চলে গিয়েছে রামচন্দ্রপুর, আর বাঁ দিকে চলে গিয়েছে রাধানগর ঘাট হয়ে পাটিকাবাড়ি, আমতলা, বেলডাঙ্গা। চলুন আগে রাধানগর ঘাট থেকে ঘুরে আসি। এটা রাধানগর ঘাট বাস স্ট্যান্ড, এখানেই নামিয়ে দিল আমাকে। এরপর আমাকে হেঁটেই যেতে হবে। আমাকে আসলে ওই যে বাস স্টপেজ আছে রাধানগরে, ওখানে নামিয়ে দিল, তারপর আর অটো এলো না। বললো যে আপনি বাকিটুকুনি ওই হেঁটেই চলে যান। তাই আমি হেঁটেই যাচ্ছি এখন। ওই সামনে হচ্ছে রাধানগর ব্রিজ, আর যেমন একটা জলঙ্গি নদী বয়ে গেছে ওই দিক দিয়ে, তেমনই ঠিক এখানেও রয়েছে জলঙ্গি নদী। এটা আসলে টোটাল এটা একটা দ্বীপের মতনই। জলঙ্গি নদীটা পুরো জায়গাটাকেই এভাবে কভার করে রেখেছে। এই হলো রাধানগর ব্রিজ। এটাও তো জলঙ্গি নদী, কিন্তু এখন জল খুব কম, আর বর্ষাকালে এইগুলো সব ডুবে যায়। দুটো ব্রিজই একই রকম দেখতে, কিন্তু জলঙ্গি নদী চওড়া এখানে একটু বড়, আর এখানে জল একটু বেশিই রয়েছে। আর এই নদীটায় গিয়ে মিশেছে মায়াপুর নবদ্বীপ গঙ্গার সাথে। মায়াপুর নবদ্বীপে গঙ্গার আর জলঙ্গি সাদা কালো জলের মিলন তো অনেকেই দেখেছেন, আর সেই কালো জলটাই হলো এই জলঙ্গি নদীর। চলুন ব্রিজ ক্রস করে ওপারে যাই। গ্রামের নদী শুধুমাত্র জল বহন করে না, বহন করে গল্প, ইতিহাস এবং ক্লান্ত হৃদয়ের সমস্ত ভাঙন। সবসময় শান্তির জন্য যে হিমালয় যেতে হবে তার কোনো প্রয়োজন নাই। নিজের গ্রামে এরকম নদীর পাড়ে বসে, কখনো গ্রামের মেঠো পথে হেঁটে দুটো দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। গ্রাম আর এই নদী, এই দুইকে একবার ভালোবেসে ফেললে বাকি জীবন তার ঘ্রাণ কখনো ভোলা যায় না। আগে এই বটগাছগুলোতে কত সুকুন থাকতো, এখন প্রায় বিলুপ্তির পথে। এখন শুধু কাক বসে আছে। এই নদীর পাড়ে শীতকালে পিকনিক করার সেরা জায়গা। তবে পৌষ সংক্রান্তির দিন এই নদীর দুপারে গোটা গ্রামের মানুষ পিকনিক করে, আর খুব ভিড় হয় সেদিন। চলুন, আমাকে আবার এখান থেকে একটা টোটো ধরে রামচন্দ্রপুর যেতে হবে, আর খিদেও পেয়েছে ভীষণ। চলুন যাওয়া যাক। চলে এলাম রামচন্দ্রপুর, আর দেখুন রাস্তাটা কেমন দারুণ, তাই না? চলুন একটু এখন স্নান টান করে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার বিকালবেলাতে। শ্রী শ্রী স্বামী জ্ঞানানন্দ গিরি যোগপীঠ, প্রকৃতির মাঝে এক সুন্দর আশ্রম। আশ্রমে পুজো পাঠ ছাড়াও এখানে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থা রয়েছে। গ্রামের অনেকেই আসে চিকিৎসা করাতে, আর এই আশ্রমের পরিবেশটা
ভারী সুন্দর। আমি আগেও এসেছি এখানে কয়েকবার, তবে এই আশ্রমে কোনো ভোগ প্রসাদের বা থাকবার কোনো ব্যবস্থা নেই। ওই দেখুন কত মানুষ এসেছে চিকিৎসার জন্য। বেশ ভালো চিকিৎসাই হয় শুনেছি এখানে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবে গরমকালে কোথায় বেড়াতে যাব। সত্যি যদি এরকম জায়গায় যদি আসতে পারেন, কথা দিচ্ছি গরম তেমন লাগবে না। এত সুন্দর পরিবেশ এখানকার। গ্রাম ঘুরতে বেড়াতে গেলে এইভাবে ঘুরে বেড়াবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। গ্রামের প্রকৃতি সত্যি অসামান্য। আগেবার এখানে আমি অনেক শিয়ালের খোঁজ করতে এসেছিলাম, শিয়ালের দেখাও পেয়েছিলাম অনেকবার, বেশ কিছু। এবার দেখি দেখা পাই কিনা কোথাও কিছু। এই রাস্তার ধারেই দুটো ছোট ছোট মন্দিরও রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। আসলে খুব বড় যে মন্দির সেরকম না, তবুও এই গাছগাছালির মধ্যে ছোট ছোট হলেও খুব সুন্দর মন্দিরগুলো। চলুন দেখাই। এই মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে একটা মেহগনির জঙ্গল। চলুন এই জঙ্গল থেকে ঘুরে নিয়ে আসি আপনাদের। এখন মার্চের প্রায় শেষের দিকে, শীত তো চলে গিয়েছে আর সদ্য গরমও পড়তে শুরু করেছে। তাই জঙ্গলে খুব সাবধানে প্রবেশ করতে হবে। জন্তু জানোয়ার তো নেই এখানে, কিন্তু এসব জঙ্গলে সাপ থাকতেই পারে, কারণ ওদের শীত ঘুম কেটে গিয়েছে আর এখন বাইরে বেরিয়ে আসবে। তাছাড়া এইসব জঙ্গলে শিয়াল, বেজি, গুইসাপ এসব তো থাকেই। সন্ধ্যের পর এসব জায়গা থেকেই শিয়ালের ডাক শুনতে পাওয়া যায়। এই জঙ্গল থেকেই এই গ্রামের মানুষরা অনেকে জ্বালানি সংগ্রহ করার জন্য কাঠ কুড়িয়ে নিয়ে যায়। আজকেও এসেছে দেখলাম, ওই দেখুন। এখান থেকে কিছুটা দূরে আছে একটা লোকনাথ আশ্রম। চলুন আপনাদের সেই লোকনাথ আশ্রম থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। আসলে এখানে ছোট বড় অনেক মন্দির টন্দির রয়েছে, সব তো নিয়ে যাওয়া সম্ভব না, তাই যেটুকু পারছি আপনাদের ঘুরিয়ে দেখাই। এটাও একটা লোকনাথ বাবা আশ্রম, যেখানে শিবলিঙ্গ রয়েছে, একটা শিব পুজো হয় এখানে। আর আশ্রমটা দেখুন কি সুন্দরভাবে সাজানো। আর ওই সামনে ওই যে ঘরটি, ওটি হচ্ছে লোকনাথ বাবার ঘর।
ওই ঘরে লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে। চলুন মূর্তিটা আপনারা দেখিয়ে নিয়ে আসি। আবার চলে এলাম আমার মা বাড়ির সামনে, আর এখানকার মেঠো পথ ধরে আমি হেঁটে যাব নদীর পাড়ে। নদীতে যাওয়ার রাস্তাটি বিভিন্ন গাছপালা, বাঁশবাগান আর জঙ্গলের মধ্যে দিয়ে, একদম সরু মাটির রাস্তা। তারপর সামনে গিয়ে একটু বড় রাস্তা। ভাবুন তো একবার, রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতে কেমন লাগবে। একদম গা ছমছমে পরিবেশ। আগে সন্ধে রাত্রে এসব বাগানে অনেক জোনাকি পোকার দেখা মিলত, কিন্তু চাষের জমিতে কীটনাশকের ব্যবহারে সেই জোনাকি পোকাও আজ বিলুপ্তের পথে। এইসব জায়গাতে দিনের বেলাও শিয়ালের দেখা পাওয়া যায়, তবে আজ একটাও চোখে পড়েনি। ভূত প্রেতের ভয় এখন আমার আর নাই, আগে ছোটবেলায় ছিল, কিন্তু এরকম ঘন জঙ্গলের মাঝে পোকামাকড়ের ভয় আছে। আগে এসব গাছে না অনেক হনুমান দেখা যেত, কিন্তু আজ তাদেরও দেখা নেই। সামনে আমের সিজন আসবে, তখন আবার হয়তো অনেক হনুমান আসবে এই গ্রামে। এখানে আমার পিছনে কি দেখুন, দেখেছেন? রাস্তার দুপাশে কত আতা গাছ। আগেরবার চরহালপুর গেছিলাম, সেখানেও পেয়েছিলাম সেই সবেদা গাছ। আমার যে প্রথম ভিডিও ছিল তাতে দেখতে পাবেন এটা, এই গাছটা ভিডিও। এখনও সবেদা ধরেছে। এই মাঠে বিকালবেলা বাচ্চারা খেলে বেড়ায়। আজকে এখন আসেনি কেন কে জানে। দুদিকে কলা বাগান আর মাঝখান দিয়ে এই রাস্তা। আগে এই রাস্তাটা মাটির ছিল, আর এখন সরকার থেকে এই একদম নদী অবধি এটাকে কংক্রিটের করে দিয়েছে একদম। ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর পাশে তুলসী মণ্ডপ, তবে বটবৃক্ষের নিচে যে একটা ঘর ছিল ওটা মনে হয় ভেঙে গিয়েছে। আর ওই তুলসী মণ্ডপে না সবাই ঘাট থেকে স্নান করে উঠে সবাই ওই তুলসী তলায় জল দেয়। নদীর ধারে এসে দেখি আমারই ভাইজি তার বান্ধবী ও বোনকে সঙ্গে করে নদীর ধারে ঘুরতে এসেছে। আর এই গ্রামেরই দুজন কাজ থেকে বিকালে ফিরে নদীতে স্নান করছে এখন। আজকে ইচ্ছা ছিল এই নদীতে স্নান করার, কিন্তু সময় হয়ে ওঠেনি। আগে ছোটবেলায় যখন আসতাম তখন প্রতিদিন এই নদীতে স্নান করতে আসতাম, আর প্রায় ঘন্টা দুয়েক এই নদীতেই সময় কাটাতাম। আর গামছা করে ছোট ছোট মাছ ধরতাম, চিংড়ি মাছ আর পুঁটি মাছ, অনেক মাছ হতো তখন। এখন সেভাবে কাউকে আর ওরকমভাবে আনন্দ করতে দেখি না। আর মোবাইল আসার পর থেকে এসব খেলাধুলোগুলো যেন সব উধাও হয়ে গিয়েছে। গত বছর যখন এসেছিলাম তখন শীতকাল ছিল। এই নদীতে অনেক পরিযায়ী পাখির সঙ্গে বালিহাঁস, পানকৌড়ি, মাছরাঙা, কত ধরনের পাখি এসে বসতো। এখন মার্চ মাস, তাই হয়তো চলে গিয়েছে। যাই হোক, পড়ন্ত বিকেল এখন, আর কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুবে যাবে। এই নদীর ঘাটে এখন অনেকে আসবে যারা কাজ ছেড়ে বাড়ি ফিরবে।
আমার এই নদীর ধারে চুপ করে বসে থাকতে ভীষণ ভালো লাগে, আর এই সুন্দর দৃশ্য ছেড়ে উঠে যেতে মন চায় না। এই নদীকে কেন্দ্র করেই চাষবাস কত কিছু। আগে নদীর জল বাড়িতে নিয়ে গিয়ে ভাত রান্না করা হতো। এই নদীর জলে নাকি খুব ভালো ভাত রান্না হয়। এখন করে কি না জানি না, তবে স্নান শেষে অনেকেই বাড়ি ফেরার পথে জল নিয়ে যায়। আগে ওরা আবার চলে যায়। হাঁস পাখিগুলো খুব ভালো। হ্যাঁ, ওটা সকালবেলা দেখেছি, কিন্তু এখন কাকটা দেখতে পেলাম না পাখিগুলো। না না, এখনো থাকবে না, তো ও বেলা 3টের দিকে পাড়ায়। 3টের দিকে পালিয়ে যাবে সব? হ্যাঁ, 2টো 2:30 ও আবার সকালবেলা আসবে? সকালবেলা দিকে খুব থাকে। ও আর এগুলো থাকে না, ওরা তাহলে এগুলো সকালবেলা এসে তুলতে হবে। এগুলো তো বক না, যেগুলো বালি হাঁস থাকে সেগুলো। বালি হাঁসগুলো এখন দেখছি না, না, সকালবেলা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে। একা ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর থাকে তখন। তো বাবা, যে একটু জল বাড়বে একবার কিছু বাড়বে 2-10 লাখ। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এইগুলো তো চড়ি চড়ি বাড়বে, এত সুন্দর লাগে তার বলার নেই। কালকে ভোরবেলা আসবো, কালকে দেখি। সকালবেলা দিকে সকালে চলে আসবো। আপনারে করে ও বুঝে মনা এ সংসারে কেউ নয় আপন জনা এ সংসারে কেউ নয়। বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গিয়েছে। সূর্য তো অনেক আগেই ডুবে গিয়েছে, আর আমি এখনও নদীর পাড়েই বসে আছি। সব থেকে একটা বড় মজার ব্যাপার কি জানেন, শহরের মাঝে থেকেও মশার উপদ্রব আমরা খুব ভালো মতো টের পাই, কিন্তু এই নদীর ধারে এতক্ষণ ধরে বসে আছি, একটা মশা কামড়ায়নি আমাকে। তাই ওই শহরে থাকি ব্যাপারটা আহামরি কিছু নেই। ভালো থাকার জায়গাটা অন্যরকম, যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন, যেখানে সকালে পাখির আওয়াজ ঘুম ভাঙবে, আর যেখানে ঘুম থেকে উঠে ঘরের জানলা খুললে সামনে সবুজ প্রকৃতিকে দেখা যাবে। চলুন উঠি, এবার বাড়ির দিকে যাই। আমি 2 দিনের জন্য এখানে এসেছি, তাই আজকের পর্বটি এখানে শেষ করব। রাতে তরকারি রুটি খাবো ঠিক করলাম, তাই রাধানগর মোড়ে এসেছি। বেশ ভালো তরকা বানায় এখানে। সারাদিন ঘুরে ঘুরে ভীষণ ক্লান্ত আজ। কাল সকালের ভিডিও আসবে আবার পরবর্তী পর্বে। আজ আসি তাহলে, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে।